তোমাকে 10 দিন বেড রেস্ট নিতে হবে। কোনো রকম এক্সারসাইজ করা যাবে না, খেলাও যাবে না, না হলে তোমার ক্যারিয়ার কিন্তু সারা জীবনের মতন শেষ হয়ে যেতে পারে আলিয়া। অ্যান্ড আই মিন ইট। কি করবো আমি এখন? জাস্ট রেস্ট নেবে। আমার কথাটা শোনো আলিয়া। কি করে শুনবো ডক্টর, কি করে শুনবো? আমার তো পরপর অনেকগুলো বড় ম্যাচ আছে, আর এই ম্যাচগুলো যদি আমি না খেলতে পারি তাহলে তো। আমি বুঝতে পারছি, বাট আচ্ছা ডক্টর, আপনি এরকম কিছু করতে পারেন না? মানে আপনি কোনো স্টেরয়েড বা কোনো মেডিসিন দিয়ে আমার ব্যথাটাকে কমিয়ে দিতে পারেন না? এখনো বেরোচ্ছে না কেন আলিয়া? এতক্ষণ কি করছে? ফোন করব? না না, গিয়ে দেখি বড়। আলিয়া বিরক্ত হলে বলবো টেনশন হচ্ছিল তাই চলে আসলাম। যাই হোক না কেন, ও আমার বন্ধু, একটা ডক্টর দেখাতে এসেছে। সিরিয়াস কিছু হয়ে থাকলে আমার যাওয়া উচিত, রাখলে রাখবে। কোনো লাভ হবে না আলিয়া। ব্যথা হয়তো তোমার কিছুটা কমবে, কিন্তু তুমি তো মেডিকেল টেস্টেই আটকে যাবে। যখন তোমার শরীরে ওরা এই ধরনের মেডিসিনের ট্রেস পাবে তখনই তো তোমাকে বাদ দিয়ে দেবে। তাহলে ডক্টর? ওই যে বললাম 10 days রেস্ট। আমি তোমাকে বলছি আলিয়া, টেক ইট সিরিয়াসলি। সারা জীবনের মতন ক্রিকেটকে যদি ত্যাগ করতে না চাও তাহলে অন্তত 10 days বেড রেস্ট নাও। সারা জীবনের মতো ক্রিকেট বন্ধ তো আমি করতে পারবো না, আর যেই পারুক আমি পারবো না, ইম্পসিবল। কিন্তু এই কন্ডিশনে আমি খেলবোই বা কি করে? কি করব আমি? আসলে ম্যাডাম, আমি না খুব বড় একটা সমস্যায় পড়েছি, আর এখান থেকে আপনি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। আমার না অনেক টাকার প্রয়োজন। Any problem? দাদা বলছি ওষুধটা আছে, একটু দেখুন না। দাদা একটু তাড়াতাড়ি দিন দাদা। ঠিক হয়ে যাবে বাবা, এক্ষুনি দেখ ঠিক হয়ে যাবে। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, এটা আমার দোষ। ওষুধটা পুড়িয়ে রেখেছে, আপনি কেন খেয়াল করেনি? না বাবা, বাবা কি করে বলতো? কি শান্ত হলো শোনা, আমার এক্ষুনি ওষুধ এসে যাবে বাবা, ভয় পাচ্ছ শোনা। নেবুলাইজার মেশিনটাও খারাপ হয়ে গেছে, কতবার তোর বাবাকে বলেছি যে এটা নতুন মেশিন কিনে আনো। একটুখানি সহ্য কর শোনা আমার। এক্ষুনি ওষুধ এসে যাবে। উমা ওষুধ আনতে গেছে বাবু, এক্ষুনি ঠিক হয়ে যাবে শোনা আমার। একটুখানি শোনা, পারছি না। আর ডক্টর গাঙ্গুলির ভরসা তোকে রাখা যাবে না। আমি অন্য ডাক্তার দেখাবো, আমি তোকে আর বড় ডাক্তার দেখাবো। আজ বাদে কাল মেয়েটা যখন বিয়ে হবে তখন শ্বশুর বাড়িতে কে দেখবে ওকে? তোর বাবা পাবে এসব কথা? কে বুঝবে তোকে? ও রিকিয়া বসো না, এক্ষুনি ওষুধ এসে যাবে বাবা। দেখো বসে কি এসে যাবে, তুমি দেখো এক্ষুনি এসে যাবে শোনা আমার। ওবে তুই এখানে? আসলে আমি এই এলাকাতেই ছিলাম, দেখলাম তুই ডক্টর চেম্বারে ঢুকছিস, তাই টেনশন হচ্ছিল। আলিয়া, তোর ডক্টর তো ডক্টর অনিমেষ অগ্নিহোত্রী, তাহলে তুই এখানে এসেছিস কেন? তুই ঠিক আছিস তো? কিছু হলে আমাকে বল, কি হয়েছে তোর? অভি, আচ্ছা আমাকে দেখে মনে হচ্ছে বলতো যে আমি অসুস্থ আছি? আরে বাবা আমার কিছু হয়নি। আচ্ছা অভি, তুই যে এত টেনশন করিস এটা আমি জানতাম না তো। মানে
আরে কি বলতো, আসলে সুজাতাদির সাথে আমার অনেক দিনেরই আলাপ, তাই না সুজাতাদি? আরে অভি, তোর মনে আছে আমি একটা ম্যাচ খেলতে গেছিলাম ধানবাদে, মনে পড়ছে তোর? হ্যাঁ, ওই ম্যাচটাতে আমার একটু চোট লেগেছিল, বুঝলি তো? আর তখনই সুজাতাদি আমাকে চেক করেছিলেন, তাই না সুজাতাদি? আর তখন থেকে আমরা কন্ট্যাক্টে আছি, তাই তো? আর তারপরেই তো উনি এখানে চেম্বার করলেন, আর তাই জন্যই আমি সুযোগ পেলে মাঝে মধ্যে ওনার কাছে চলে আসি। আর পুজো শেষ হয়ে গেছে, বিজয়া, তাই বিজয়া জানাতেই ওনার কাছে এসেছি। আর কি বলতো অভি, চুপি চুপি এসেছি, বুঝলি তো, যাতে মিডিয়া এই ব্যাপারটা পুরো না জানতে পারে, তাহলে আবার গন্ডগোল হবে, আবার হাজারটা নিউজ বানাবে। দেখ, আমার মেন কনসার্ন হলো তুই ঠিক আছিস কিনা, দ্যাটস ইট। মিডিয়া কি বললো না বললো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আরে না না অভি, আমি একদম ঠিক আছি। আসলে কি বলতো, ওই ডক্টর অনিমেষ আমার শুধুমাত্র ডক্টর, কিন্তু সুজাতাদি হলো আমার আলাদাই কনফিডেন্সের জায়গা। আর কি বলতো, ম্যাচের আগে তো খুব নার্ভাস লাগে, তাই মোরাল সাপোর্টের জন্য ওনার কাছে এলাম। আরে কি বলতো, আমি তো ওনাকে বললাম যে আমি ফিটনেস টেস্টে পাস করে গেছি, উনি বললেন যে একবার চেক করে নেবো, তাই আমি ওনার কাছে এসেছি। উনি এখন বলেছেন আমি একদম ফিট আছি, এবার আমি কনফিডেন্টলি মাঠে নামবো। থ্যাংক ইউ সুজাতাদি, থ্যাংক ইউ সো মাচ। বাবা, থ্যাঙ্কস দেওয়ার কোনো দরকার নেই, তুমি একদম ফিট আছো, খুব ভালো খেলো, দুর্দান্ত খেলো, তাহলে আমার যা পাওয়ার সব পেয়ে যাবো। ও বাই দ্য ওয়ে অভি, বলছি তুই এখানে কি করে চলে এলি? তুই কি আমার স্টক করছিস নাকি? এই না না, একদম না, আসলে বললাম না আমি ইয়াং বেঙ্গলের কাজে এই এলাকাতেই ছিলাম, দেখলাম তুই চেম্বারে ঢুকছিস, টেনশন হচ্ছিল তাই আর কি। সুইট অভি। ও বাই দ্য ওয়ে সুজাতাদি, আমি তোমাকে বলেছিলাম যে অভিমন্যুর কথা। ওই তো অভিমন্যু। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা অভি, তুই কি এখন বাড়ি যাবি নাকি আরো কাজ টাজ বাকি আছে? না না, আমি বাড়ি যাব। বাড়ি যাবি? ব্যাস, তাহলেই হয়ে গেল। তাহলে চল আমরা একসাথে বাড়ি যাই। হ্যাঁ চল। চল। আচ্ছা সুজাতাদি, আমি এখন আসি, কেমন? থ্যাংক ইউ ফর টুডে। আমি আসি, আবার তোমার কাছে আসবো। ওকে, বাই বাই, টেক কেয়ার। এই নিন ওষুধ চাইছ। বাবারে, তোর থেকে তাড়াহুড়ো শোনা কিছুই যেন এসে গেছে শোনা। এই দেখ, ওষুধ এসে গেছে বাবা, ঠিক করে ঠিক হয়ে যাবি তুই। এই তো। ও বাবু, বাবা আস্তে 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 বাবা, আস্তে। দেখ এবার ঠিক হয়ে যাবে। বেটার লাগছে না? একটু জল খাবি? তারা নিয়ে আসছি। আপনি বসুন, আমি নিয়ে আসছি, দাঁড়া। ওষুধটা হাতের কাছে রাখছি তোমার, হ্যাঁ বুঝেছো? আমি খাই দিই? আচ্ছা দাও, তুমি খাইয়ে দাও। আস্তে। এই তো এখন রিখা দিদির চোখ মুখটা একটু ভালো লাগছে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, আসলে নিজের মানুষের কিছু হলে না আমার খুব চিন্তা হয়। এখন ঠিক আছে তো? আর কষ্ট হচ্ছে না তো? তো ভয় পেয়ে গেছিলাম। উমা এ বাড়িতে নতুন, আর এর আগে তো কখনো এরকম চুরি আমাদের বাড়িতে হয়নি, তাই সন্দেহটা ওর উপরই সবার আগে যাওয়া উচিত, এটাই স্বাভাবিক। এই মেয়েটা আমার মেয়েকে খাইয়ে দেবে কেন? তুমি জানো না, যার তার হাতে আমি আমার মেয়েকে ছেড়ে দিতে পছন্দ করি না। এই বাড়ির কত মানুষ তোমাকে কত ছোট বড় কথা বলে, কত অপমান করে উমা, কিন্তু তুমি তো আমাদের আপন ভাবো, নিজের মানুষ ভাবো। কিছু বলবেন জেঠিমা? থ্যাংক ইউ। এমা, ছি আপনি কি বলছেন? আমিও তো খুব ভয় পেয়ে গেছিলাম। রিক্সা দিদি হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়লো। জানেন তো, আমি অন্য অনেক ওষুধ পাচ্ছিলাম, কিন্তু আপনি যে ওষুধটা বলেছিলেন না, সেটাই পাচ্ছিলাম না। যত সময় যাচ্ছিল আমার হাত পা ভয় ঠান্ডা হয়ে আসছিল। শুধু মা দুর্গাকে ডাকছিলাম, বলছিলাম জয় মা দুর্গা,
আমি যেন রিখিয়া দিদিকে সুস্থ করে তুলতে পারি, সেই সময়টুকু যেন আমি পাই। জেঠিমা, একটা কথা বলি, সামনেই তো শীতকাল আসছে, আর রিখিয়া দিদির এই শ্বাসের সমস্যা তো শীতকালেই বেশি হয়, তাই ওষুধটা একটু বেশি করে আনিয়ে রাখবেন, যাতে এরকম অবস্থা হলে আর সমস্যায় না পড়তে হয়। না হলে আমাকে বলবেন, আমি এনে রেখে দেবো, নিচে একটা, রিখিয়া দিদির ঘরে একটা, আপনার ঘরে একটা, যাতে সমস্যা না হয় এরকম আর। রিখিয়া দিদি, এরপর তো আবার কালী পুজো, তুমি কিন্তু একদম বাজি পোড়াবে না, ওই বাজির ধোঁয়ায় তো আরো শ্বাসের কষ্ট হয়, খুব সাবধানে থাকতে হবে তো। তুমি না থাকলে আজকে আমার মেয়েটার যে কি হতো মা, সত্যি বলছি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা মুহূর্ত খুব ভয় কাটছিল জানো, বুঝতেই পারছিলাম না যে আমি কি করব, আমার মেয়েটাকে কি করে সারিয়ে তুলবো। একবার তো মনে হয়েছিল যে আমি বুঝি আমার মেয়েটাকে এবার হারিয়ে ফেলবো। না না জেঠিমা, হারিয়ে ফেলা যাবে না, নিজের কাছের মানুষকে হারিয়ে ফেললে না সবটা মিথ্যে হয়ে যায়, সবটা, সব স্বপ্ন, সংসার, বেঁচে থাকাটাই মিথ্যে হয়ে যায়। আমি জানি জেঠিমা, হারিয়ে ফেলার কি কষ্ট। না না, নিজের কাছের মানুষ এইভাবে একলা করে দিয়ে চলে যেতে পারে না, অত সহজ নাকি? হ্যাঁ, অত সহজ চলে যাওয়া? আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, এত সহজে কেউ চলে যেতে পারে না জেঠিমা। এত সহজে কেন চলে গেলে বাবা তুমি? কেন চলে গেলে? আমাদের সবাইকে একা করে দিয়ে তুমি কেন চলে গেলে বাবা? তুমি কেন নেই বাবা? এটা দিয়ে তোমার মাথাটা ঢেকে দেবো, আর তুমি ওই গরম জলের গামলাটার উপর মুখ ঝুঁকিয়ে ভাপ নেবে, দেখবে তোমার অনেকটা ভালো লাগছে। এসো এসো রিখিয়া দি, চট করে এসো, এই গরমটা চলে গেলে তোর ভাপ নিয়ে লাভ হবে না। আমার ওসব দরকার নেই উমা। না গো রিখিয়া দিদি, এটাকে তুমি কোনো গ্রামের টোটকা ভেবো না, এই গরম জলের ভাপটা না খুব কাজে দেয় জানো তো, যত তুমি ভাপ নেবে তত তোমার কষ্ট কমবে। আসলে কি বলো তো, এই দুর্গাপুজোর পর থেকেই না অল্প অল্প কুয়াশা পড়ে, আমরা সেটা বুঝতে পারি না, বেরিয়ে পড়ি আর চট করে ঠান্ডা লেগে যায়। আর যাকে ছোট ছোট ভাবটা নেবে, এই যে তোমার সর্দি হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, দেখবে সেগুলো একদম কমে যাবে। এসো। ও রিখিয়া দিদি, তোমাকে শ্বাসকষ্টে ভুগতে দেখে না আমার খুব অস্থির লাগছিল জানো তো, খুব কষ্ট পাচ্ছিলে তাই না তুমি? তোমার এই মুখটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। যাকে ওই বিপদ এখন কেটে গেছে, তুমি আর একদম এসব নিয়ে চিন্তা করো না। আর শোনো রিখিয়া দিদি, আমি এবার থেকে দুবেলা করে তোমাকে গরম জল করে দেবো, তুমি কিন্তু নিয়ম করে ভাপ নেবে। হ্যাঁ, আমার ওসব লাগবে না উমা। লাগবে না মানে? আবার জেদ করছো তো তুমি? এই পুরো শীতকালটাকে আমি তোমাকে এভাবে কষ্ট পেতে দেবো বলো তো? একটা কাজ করবো, আমি বড়মালি কাকাকে বলবো মধু এনে রাখতে, মধু খেলে জানো তো এই শীতের মধ্যে শরীরটা গরম থাকে। আমার ভালো লাগছে না উমা, ওই গামলা টামলা নিয়ে যাও প্লিজ। সত্যি তো, আমি না মাঝে মাঝে বড্ড বেশি কথা বলে ফেলি, আমি থাকলে তোমার অসুবিধা হচ্ছে তাই না রিখিয়া দিদি? না না উমা, আমি সেভাবে তোমায় বলতে চাইনি, আসলে আমি কি করে যে তোমাকে বোঝাই।
এই ভাবটাপ নিলে কোনো লাভ হয় না গো। আমার আমার হাঁপানি কমবে না এই ভাপে। অনেক অনেক চেষ্টা করা হয়েছিল, কিছুতেই কমে না। এটা আমার ছোটবেলার রোগ। রোগ না, পাপ বলতে পারো। পাপ যেমন পিছু ছাড়ে না, এই শ্বাসকষ্ট আমার পিছু ছাড়ে না। জানো তো, ছোট থেকে আমার খেলাধুলা করা বারণ, ধুলোয় যাওয়া বারণ, ধোঁয়ায় যাওয়া বারণ, ঠান্ডা লাগানো বারণ। ছোটবেলায় তো বন্ধুরাও ক্যাপাতো হাঁপের রোগী বলে। কলেজে পড়ার সময় বন্ধুরা পিকনিকে যেত, আমি যেতে পারতাম না। এটা করতে পারবি না, ওটা করতে পারবি না, এখানে গেছিস কেন, ওখানে গেছিস কেন। যদি ঠান্ডা লেগে যায়, ধুলোবালি লেগে যায়, হাজার একটা রেস্ট্রিকশন। আমার বেঁচে থাকাটাই বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। তাই এখন ঠিক করে নিয়েছি, যা ওষুধ চলছে ওই চলবে। আমি আর নতুন করে কোনো ডাক্তারও দেখাবো না, ওষুধও খাবো না। কি হয়েছে? কি হয়েছে রে? এই রে কি হয়েছে তোর? এই তুই তো ঠিকই আছিস। মানে মা এমন ভাবে বলে না যেন তুই মারাই গেছিস। বড় কোনো ডিল ক্যান্সেল করে তোকে এখানে আসতে হলো না দাদা ভাই। ইস, বোনটা যে কি করে না তোর। এই তোর নাকা নাকা কথা বলা হয়েছে? হ্যাঁ, এসব শুনতে কেন আসিনি আমি। আরে কি ও বলছিস? কি বলছে? আরে তুই ওকে বকছিস কেন? ওর তো শরীরটা খারাপ হয়নি। আরে আগে শরীরটা একটু হ্যাঁ, শরীরটা কি? শরীরটা ঠিক করতে হবে, তার জন্য কি করতে হবে? ডক্টর দেখাতে হবে। ওকে কতবার বলেছি ডক্টর দেখাতে, দেখিয়েছে? একটা কথা শোনেও। তুই আমাকে নিয়ে তো ভাবিস দাদা ভাই? তোকে নিয়ে আমি ভাবি না। কাকিমণি কি বলছে দেখো। আচ্ছা, ওকে নিয়ে যদি না ভাবতাম, মন্দির থেকে তো ডিরেক্টলি অফিস যেতাম, এখানে আসতাম। এলাম তো। হ্যাঁ, ছুটে এলি মানে? ছুটে তো আসারই কথা। আরে দিদিভাই ফোন করে বললো যে ওর শরীরটা আবার খারাপ হয়েছে, সেজন্যই তো আমরা মন্দির থেকে পাগলের মতো বেরিয়ে এলাম। আর তুই যদি এরকম একটা পরিস্থিতিতে বাড়ি না এসে অফিসে যেতিস, সেটা কি খুব ভালো দেখাতো বল? কাকিমণি তুমি অদ্ভুত কথা বলছো। ও ডাক্তার দেখাবে না, জেদ করবে, তার জন্য আমি আমার ব্যবসা লস করবো? বাহ, যা, সত্যি কথাটা বেরিয়ে এলো না। মন্দির থেকে আমার জন্য অফিসে না গিয়ে বাড়ি ফিরতে হলো। ব্যবসার তো অনেক ক্ষতি হলো। তোর কাছে তো আবার বাড়ির লোকের আগে টাকা, আর তোর কাছে কি? বাড়ির লোকের আগে জেদ, তাই তো? বাড়ি থেকে তো সবাই কতবার করে তোকে বলেছে বিয়ে কর, বিয়ে কর। একটা কথা শুনিস? আমার বিয়ের প্রসঙ্গ উঠছে কোথা থেকে? কেন উঠবে না? 100 বার উঠবে। দাদা ভাই প্লিজ স্টপ ইট। ভুলে যাস না তুই একটা অসুস্থ মানুষের সাথে কথা বলছিস। অসুস্থ মানুষের না জেদ খাটানো চলে না। আগে বিয়েটা কর, শ্বশুর বাড়ি যা, তারপর যা ইচ্ছা কর, তোকে কেউ বারণ করবে না। যত পারিস নাটক কর, আমার কিচ্ছু যায় আসে না। এই অনি অনি অনি, কি তুই তখন থেকে যাতে বলে যাচ্ছিস বলতো? কোনটা জাতা কাকিমণি? কোনটা জাতা? আমি একটা বাজে কথা বলেছি? ওর বিয়ের বয়স হয়নি, আমাকে বাইরে বেরোতে হয়, 1000টা প্রশ্নের উত্তর দিতে হয়। সবাই জিজ্ঞেস করে বোনের বিয়ে দিচ্ছ না কেন? কি বলবো? আমাদের ফেস লস হচ্ছে, বদনাম হচ্ছে। আরে বাবা এবার থাম, অনেক বলেছিস। কিসের বদনাম বলতো? হ্যাঁ, কিসের বদনাম? আরে ওর জীবন ও ডিসাইড করুক না, ও বিয়ে করবে কি করবে না। তোর সেটা পছন্দ নাই হতে পারে, তাই বলে তুই ওকে এভাবে কথা শোনাবি নাকি? আহা, অনি সেভাবে বলেনি ছোট বৌদি। ওর বোনকে শাসন করছে, বিয়ে করতে বলছে, কারণ ও রিখিয়াকে সুখী দেখতে চায়। এক্স্যাক্টলি। দাদা ভাইকে তাহলে তুমি চিনতে পারোনি ছোট পিসিমণি। নিজের সুখ, নিজের স্বার্থের বাইরে কারোর কথা ভাবে না। তুই আমাকে স্বার্থপর বললি? অবাক হচ্ছিস কেন? তুই নিজেও জানিস তুই স্বার্থপর। তাহলে আমি শ্বাসকষ্টে মরে যাচ্ছিলাম, তোর সাথে নাটক বলে মনে হলো? আর একটা বাইরের মেয়ে আমার জন্য প্রাণপাত করলো, প্রিয়া হয়ে ছুটে গিয়ে ওষুধ নিয়ে এলো। সত্যি উমা, তুমি যা উপকার করলে আমাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরকম সব মানুষই একটু একটু পরোপকার করে। এই অনি, ওকে পারলে কটা টাকা বকশিস দিস। না,
উমাকে তোমরা কেউ টাকা দেবে না। তোমরা ওকে রিখিয়া দিদি, তুমি এই সময় কথা কেন বলছো বলো তো? এনো জল খাও একটু। জলটা খা তো। ঠিক আমি ঠিক আছি উমা, আমাকে বলতে দাও। উমা যা করেছে তারপর ওকে টাকা দেওয়া মানে ওকে অসম্মান করা, ছোট পিসিমণি। তোমরা সেটাও বোঝো না? তোমরা তোমাদের এই মানসিকতাগুলোই তোমাদের ছেলে মেয়েদের শেখাও। আর তাদের মধ্যে থেকে কেউ কেউ আমার দাদা ভাইয়ের মতন হয়ে যায়। স্বার্থপর স্বার্থপর স্বার্থপর। রিকিয়া, আমি তোর মুখ বন্ধ করাবোই, আর সেটা তোর বিয়ে দিয়ে। আমি ইমিডিয়েটলি বাবার সঙ্গে কথা বলছি। আমিও দেখি তুই কিভাবে আমার বিয়ে দিতে পারিস। আগেও চেষ্টা করেছিলি, পারিসনি, এবারেও পারবি না। আমার জন্য তোর বিজনেস ডিল ক্যান্সেল হলো বলে, তোকে এখানে ছুটে আসতে হলো বলে তুই আমার বিয়ে নিয়ে কথা বলছিস। ভুলে যাস না তুই একা জেদি নস, আমিও জেদি। আমিও অম্বরীশ আচার্যের মেয়ে, এই বাড়ির মেয়ে। এর পরেও যদি তোর মনে হয় আমার বিয়ে না হবে নি, তোর ফেস লস হচ্ছে, তাহলে বলে দিবি আমি তোর বোন নই। রিকিয়া!